ওয়েলকাম টু দিস লেসন। এই লেসনে আমরা কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে, যেটাকে সংক্ষেপে জিইউআইও বলা হয়। তবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট বা জিইউআই সম্পর্কে চেনার আগে চলুন জানার চেষ্টা করি অপারেটিং সিস্টেম জিনিসটাই বা কী। অপারেটিং সিস্টেম বা ওএস হচ্ছে মূলত একটি বড় সফটওয়্যার যার অনেক অনেক কাজ রয়েছে। টেক্সট বুকের ভাষায় বা যেভাবে আমরা গুগলে খুঁজে পাই সেরকম কোনো সংজ্ঞায় আমি যেতে চাচ্ছি না। আমি আপনাকে একেবারে সিম্পলিফাইড একটা সংজ্ঞা দিতে চাচ্ছি যে আসলে অপারেটিং সিস্টেম জিনিসটা কী আর এটা কী করে। মূলত অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটারের বসের মতো। অর্থাৎ এই সফটওয়্যারটা, এই বড় জায়ান্ট সফটওয়্যারটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে বা করেন, সেক্ষেত্রে ও আপনাকে অনেক অনেক কাজ করায় দিতে পারবে। লাইক আ ম্যানেজার কী করে? ম্যানেজার তার আন্ডারে যেই কর্মীরা থাকে তাদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করিয়ে নেয়, কিন্তু তার আলটিমেট গোল থাকে উপর মহলের সন্তুষ্টি অর্জন। অপারেটিং সিস্টেমে আপনি হচ্ছেন সেই উপমহল। আপনাকে সন্তুষ্ট করার জন্য অপারেটিং সিস্টেম আপনারই নির্দেশে যে কোনো কাজ করিয়ে দিতে পারে, যে কোনো হার্ডওয়্যারের মাধ্যমে, বা অনেক সময় একাধিক হার্ডওয়্যারের মধ্যেও সমন্বয় করে। অপারেটিং সিস্টেম কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যারের সাথে অন্যান্য কম্পোনেন্টের একটা যোগসূত্র স্থাপন করে পার্টিকুলার একটা কাজ করিয়ে দেয়। তো আমরা এখন জানার চেষ্টা করব অপারেটিং সিস্টেমের 12 ধরনের কাজ। হ্যাঁ, অপারেটিং সিস্টেমে এর চেয়ে বেশি কাজ রয়েছে, বাট সংক্ষেপে বোঝানোর জন্য আমি 12 ধরনের কাজ আমি আপনাকে দেখাবো, যে এই 12 ধরনের কাজ সাধারণত যে কোনো অপারেটিং সিস্টেম করে থাকে, শুধুমাত্র উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম না। প্রথমত, অপারেটিং সিস্টেম যে কাজটা করে সেটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজ করে। অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো ইউজ করি আমাদের ফোনে বা ডেস্কটপে বা বিভিন্ন ডিভাইসের মধ্যে, এগুলোকে ওপেন করা, এগুলোকে রান করার জন্য দরকার একটা এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টটাই হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম, এবং এই এনভায়রনমেন্টটা এক এক অপারেটিং সিস্টেমে এক এক রকম। অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি নেটিভলি বা সরাসরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন না। আপনাকে হয়তো বা ওটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অন্যদিকে আপনি কিন্তু চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন আবার অ্যান্ড্রয়েডে রান করতে পারবেন না ডিরেক্টলি, কারণ ওটার এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট। তো মূলত যেটা হয় যে সফটওয়্যার নির্মাতারা অপারেটিং সিস্টেমকে মাথায় রেখেই তারা তাদের সফটওয়্যারগুলো নির্মাণ করে। তারা টার্গেট রাখে যে ঠিক আছে, আমার এই অ্যাপ্লিকেশনটা চলবে অ্যান্ড্রয়েডে। ফাইন, তখন তারা করে কি, অ্যান্ড্রয়েডে যে রিকোয়ারমেন্ট রয়েছে একটা সফটওয়্যার তৈরি করার জন্য, সেই রিকোয়ারমেন্টগুলোকে মাথায় রেখেই সেই অ্যাপ্লিকেশনটা তৈরি করে। আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য যারা অ্যাপ্লিকেশন তৈরি করে তাদের কিন্তু মাথায় থাকে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্টগুলো কী কী। দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যে কাজগুলো করি বিভিন্ন সময় এর জন্য প্রয়োজন মেমোরি, এই মেমোরিগুলোই ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। কোন অ্যাপ্লিকেশনটা বা কোন হার্ডওয়্যারটা কতটুকু মেমোরি ইউজ করতে পারবে, কতটুকু ডেটাটা সে ইউজ করতে পারবে, সেটা কিন্তু অপারেটিং সিস্টেম নির্ধারণ করে দেয়। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। বুঝতেই পারছেন, আমরা যতগুলো ডিভাইস ইউজ করে থাকি কম্পিউটারের সাথে, সেই ডিভাইসগুলোর ম্যানেজ করার কাজই হচ্ছে অপারেটিং সিস্টেমের। প্রসেস ম্যানেজমেন্ট, মূলত এটা কম্পিউটারের যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, হার্ডওয়্যার বা অন্যান্য সফটওয়্যার রয়েছে, এগুলোর কে কতটুকু রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে প্রসেসটা, এই যে প্রোগ্রাম রান করার জন্য যে প্রয়োজন সিপিইউ রিসোর্স, এটা ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। এরপরে রয়েছে ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্টটা খুবই সহজ। কোনো একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ফাইল থাকে যেগুলো ছাড়া ওই সফটওয়্যারটা রান করতে পারে না। এগুলো যথাযথভাবে গুছিয়ে রাখার কিন্তু অপারেটিং সিস্টেমের দায়িত্ব, এবং শুধু গুছিয়ে রাখা না, ওই ফাইলগুলোকে যথাসময়ে অ্যাক্সেস করাও কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। সেই সাথে একজন ইউজার তার ফাইলস এবং ফোল্ডারগুলো কীভাবে রাখবে না রাখবে, কী ধরনের ইউজার ইন্টারফেস দিয়ে সেটাকে ম্যানেজ করবে, সেটাও ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের উপরে। ইউজার ইন্টারফেসটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সবচাইতে ওয়েল নোন একটা ফিচার। অর্থাৎ বাটনটা কেমন হবে, টাস্কবারটা কেমন, নোটিফিকেশন সেন্টারটা কেমন, অ্যাকশন সেন্টারটা কেমন, এগুলো দেখলেই আমরা বুঝে ফেলতে পারি না 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 এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা আইওএস অপারেটিং সিস্টেম, এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মূলত এই লেসনে আমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেই ইউজার ইন্টারফেস নিয়েই আপনাকে ধারণা দেওয়া। বাট তার আগে আমি চাচ্ছি আপনি অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু ধারণা নিয়ে নেন। সিকিউরিটি, এটা মূলত আপনার সিস্টেমের প্রোটেকশনটাকে এনশিওর করে। ইউজার কিন্তু জানে না যে কিভাবে তার সিস্টেমটাকে প্রোটেক্ট করতে হয়। হয়তো বা সে কিছুটা সতর্ক থাকতে পারে, আবার জানতেও পারে, কিন্তু
রিয়েল টাইম এই কাজটা করে অপারেটিং সিস্টেম নিজেই। নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন, চিন্তা করেন তো একবার, আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই, এই নেটওয়ার্ক ছাড়া যেমন চিন্তাও করা যায় না, ঠিক তেমনি নেটওয়ার্কের ফাংশন ছাড়া কোনো অপারেটিং সিস্টেমও চিন্তা করা যায় না। যেগুলোর মধ্যে নেটওয়ার্ক অ্যাক্সেস করার সুযোগ রয়েছে, অর্থাৎ ডেটা আদান প্রদানের সুযোগ রয়েছে নেটওয়ার্কের থ্রুতে, সেখানে কিন্তু অবশ্যই এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা করে থাকে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার কাজ করার সময় বিভিন্ন ধরনের ইরোড তৈরি হতে পারে, যে ইরোডটাকেও হ্যান্ডেল করে অপারেটিং সিস্টেম। এবং শুধু হ্যান্ডেলই করে না, মাঝে মাঝে সেই ইরোরগুলোকে সান্ত্বনা দিয়ে বা বিভিন্নভাবে ম্যানেজ করে পুরো সিস্টেমটাকেই ক্র্যাশ করা থেকে বাঁচিয়ে দেয়। টাস্ক স্ক্যাজুয়ালিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, এটা ছাড়াও কোনো অপারেটিং সিস্টেম চিন্তা করা যায় না। অর্থাৎ ইউজার কিন্তু অপারেটিং সিস্টেমকে অনেক ধরনের কিন্তু নির্দেশনা দিয়ে থাকে, কিন্তু অপটিমাল পারফরমেন্সের জন্য, অর্থাৎ ভালো পারফরমেন্সের জন্য সব যদি একসাথে করতে যায় তাহলে কিন্তু কাজ করবে না, পুরো সিস্টেম ক্র্যাশ করতে পারে। এর চেয়ে বরং অপারেটিং সিস্টেম যেটা করে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সে আগে করে, কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে সে আস্তে আস্তে স্ক্যাজুল করে ফেলে, যে হ্যাঁ টাস্ক 1 শেষ হলে টাস্ক 2 চলবে, 2 এর পরে 3 চলবে, এভাবে করে স্ক্যাজুলিং করাও কিন্তু অপারেটিং সিস্টেমের দায়িত্ব। এরপর হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি যেই ডিভাইসগুলো মানে এন্টার ডিভাইসগুলো ব্যাটারিতে চালিত হয়, যেমন অ্যান্ড্রয়েড চালিত কোনো মোবাইল ফোন বা ট্যাব, আবার ল্যাপটপ যেগুলো সাধারণত ব্যাটারিতে চলে। তো ওই ব্যাটারিটা কিভাবে ইউজ করবে এন্টায়ার হার্ডওয়্যার মানে অন্যান্য হার্ডওয়্যারগুলো, সেটাও কিন্তু অপারেটিং সিস্টেম বলে দেয় যে বাবা তুমি মাউস তুমি এতটুকু এনার্জি নিতে পারবা, তুমি কিবোর্ড তুমি এতটুকু পারবা, এর বাইরে তুমি পারবা না। তো ওইটাও কিন্তু ম্যানেজ করে দেয় অপারেটিং সিস্টেম। রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেমের একটা কাজ হচ্ছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের যে রিসোর্স রয়েছে কম্পিউটারের মধ্যে, সেই রিসোর্সগুলোকে প্রপারলি মনিটর করা, আদারওয়াইজ আপনার কম্পিউটার কিন্তু খুব ভালোভাবে চলবে না। এই তো গেল অপারেটিং সিস্টেমের যাবতীয় কার্যক্রম। সাধারণত এই 12টাই যে কাজ ব্যাপারটা তা না, এর বাইরেও আরও অনেক কাজ রয়েছে, বাট আমি প্রধান প্রধান কাজগুলোকে একসাথে করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি অপারেটিং সিস্টেম জিনিসটা কী এবং এটা কী কী কাজ করে সেগুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়া গিয়েছে। এবার আমরা বিভিন্ন ধরনের পপুলার এবং ওয়েল নন অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো, যেগুলো সাধারণত আমরা ইউজ করি বা অন্যদেরকে ইউজ করতে দেখি। প্রথমে কথা বলবো উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে, যেটা মাইক্রোসফট নির্মাণ করেছে। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কিন্তু খুবই জনপ্রিয় মানুষের মধ্যে, স্পেশালি আমাদের মতো যারা মানে গরিব দেশ রয়েছে সেখানে তো এটা খুবই জনপ্রিয়। লাইক আমরা অনেকেই ম্যাক ওয়েস চালিত কোনো ডিভাইস যেহেতু অ্যাফোর্ড করতে পারি না, তাই ম্যাক ওয়েসটা চালানো হয় না আমাদের, সেক্ষেত্রে উইন্ডোজকে বলা যেতে পারে গরিবের বন্ধু। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত মাইক্রোসফট কর্তৃক নির্মাণকৃত একটি অপারেটিং সিস্টেম। অর্থাৎ এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করবে, কীভাবে রিসোর্স ম্যানেজমেন্ট করবে, কীভাবে সিস্টেম ম্যানেজমেন্ট করব, প্রসেস ম্যানেজমেন্ট করবে, ইরোর হ্যান্ডলিং করবে, সব কিন্তু ডিসাইড করে দেয় মাইক্রোসফট নিজে। আর আমরা যে এই লেসনে কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম নিয়ে, সেটা মূলত 2021 সালের 5 অক্টোবর রিলিজ পায়। ম্যাক ওয়েস, এটা আমরা জানি যারা আইফোন ইউজ করেন তাদের জন্য একটা ম্যাক ডিভাইস থাকা খুবই গুরুত্বপূর্ণ, যদি তারা একটু সিমিংলেসলি কাজ করতে চায়, সেক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স পায় বা একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট পায়। তো সেক্ষেত্রে ম্যাক ওয়েস তারা ইউজ করে অনেকেই। তো ম্যাক ওয়েসটা মূলত অ্যাপেল হচ্ছে নির্মাতা। এরপরে রয়েছে অ্যান্ড্রয়েড। আমি প্রিটি মাচ শিওর যে আমার এই লেসনটা আপনি যখন দেখছেন তখন হয়তো বা আপনার হাতেও রয়েছে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু খুবই জনপ্রিয়। একটা সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম, কিন্তু বর্তমানে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড। অর্থাৎ অ্যান্ড্রয়েড হচ্ছে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এর মূল কারণ হচ্ছে এর ইউজার ইন্টারফেস এবং সহজে ব্যবহারযোগ্যতা। এরপর কথা বলবো লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে। হয়তো আমরা অনেকেই এই অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি না, বাট যারা বিশেষ করে প্রোগ্রামিং করেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন তাদের কাছে লিনাক্স কিন্তু খুবই জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। পার্সোনালি আমি নিজেও লিনাক্সটাকে খুব পছন্দ করি, যদিও এর অনেক লিমিটেশন আছে। ওই যে আগেই বলেছি এক একটি অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস বা কাজের ধরন এক এক রকম। তো যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন বা ম্যাক ইউজ করেন ম্যাক ওয়েসটা, কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, তাদের জন্য লিনাক্স প্রথম দিকে কিছুটা হ্যাসেল হতে পারে।
যাই হোক, লিনাক্স নিয়ে আমরা এখন কথা বলবো না, আমাদের মূল টার্গেট হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। অলরাইট, আমরা কিন্তু এখন জানি অপারেটিং সিস্টেম জিনিসটা কি। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমকে এক্সপ্লোর করা। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম এক্সপ্লোর করার জন্য আমরা চলে এলাম উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ডেস্কটপে। ডেস্কটপের কনসেপ্টটা অনেকটা মোবাইলের হোম স্ক্রিনের মতো, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং ফ্রিকুয়েন্টলি ইউজ করি এমন অ্যাপ্লিকেশনগুলো পিন করে রাখা যায়। এই যেমন আমরা হোম স্ক্রিনে যখন আমরা স্পেশালি ফোন, কন্ট্যাক্ট, ইমেইল, ইউটিউব, ফেসবুক, এই আইকনগুলো কিন্তু আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে দিয়ে রাখি, সো দ্যাট আমরা যখন তখন খুব দ্রুত যেন সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। ডেস্কটপের ধারণাটা অনেকটা সেরকম। আপনি খেয়াল করে দেখবেন এর সাথে সেই হোম স্ক্রিনের অনেকটা মিল রয়েছে। তবে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেটা থাকে সেটা হচ্ছে একটা টাস্ক বার থাকে। আপনি যখন উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করবেন, টাস্ক বারটা দেখতে একটু অন্যরকম হবে। অর্থাৎ এই আইকনগুলো আপনি হয়তো বা বাম দিক থেকে দেখবেন, কিংবা চাইলে কিন্তু কাস্টমাইজ করে উপরে, নিচে, ডানে, বামে সব দিকেই নেওয়া যায়। কিন্তু উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট একটা বড় পরিবর্তন এনেছে, আর সেটা হচ্ছে আইকনগুলো একেবারে মাঝ বরাবর অ্যালাইন থাকে। হোয়াট এভার, আপনি এই পিছনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা ওয়ালপেপার বলি, এটা মূলত ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে টাস্ক ভিউ। টাস্ক ভিউ শুধু কিন্তু উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে না, এটা উইন্ডোজ 10এও রয়েছে, 8.1এও রয়েছে, 7-এ 7-এ ঠিক এরকম না, একটু ডিফারেন্ট। অলরাইট, তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। আমরা এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনি খেয়াল করে দেখবেন, আমার এখানে ওভিএস চলছে বা অন্যান্য যে অ্যাপ্লিকেশন চলছে এগুলো রানিং রয়েছে, এটা মূলত আমার ডেস্কটপ 1-এ। অর্থাৎ আমরা কিন্তু চাইলে ভার্চুয়াল ডেস্কটপ অর্থাৎ একাধিক ডেস্কটপ নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ আপনার মনিটর একটা, কিন্তু আপনি ফিল করে নিতে পারেন যে আপনার মনিটর অনেকগুলো। তো ফিচারটা হচ্ছে ঠিক এরকম। আমি যখন এই টাস্ক ভিউতে হোভার করছি, কোনো কিছু ক্লিক করলাম না, তখন দেখতে পাচ্ছি আমি ডেস্কটপ 1 এবং নিউ ডেস্কটপ। আমি যদি এখানে এখন ক্লিক করি, খেয়াল করে দেখুন, এখন আমার ডেস্কটপ হয়ে গেল দুটো। এখন আমি যদি ধরুন এই সফটওয়্যারটা অন করে ট্রাই করি, দেখুন এটা আমি এখানে রেখে দিচ্ছি, এটা কিন্তু রয়েছে আমার ডেস্কটপ 2 এর মধ্যে। আমি যদি ডেস্কটপ 1-এ সুইচ করি, নাই। অর্থাৎ ডেস্কটপ 1 এবং 2 এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। সেটা কিন্তু কাজ করছে আপনার ভার্চুয়াল একটা মনিটরের মতো, যেটাকে বলা হয় ভার্চুয়াল ডেস্কটপ। এবার কথা বলছি ডেস্কটপ আইকন নিয়ে। ডেস্কটপ আইকন কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। সেটা হচ্ছে আমরা যখন অপারেটিং সিস্টেমে স্পেশালি ডেস্কটপের মধ্যে যেই অ্যাপ্লিকেশনের শর্টকাট বা আইকনগুলো রাখে, সেগুলোই মূলত ডেস্কটপ আইকন। তো এগুলো মূলত হয় দুই ধরনের, একটা হচ্ছে অরিজিনাল আইকন, আর একটা হচ্ছে শর্টকাট। এই যে এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আপনি ক্লিক করা ট্রাই করি, দেখুন অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। আবার এগুলোতে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনগুলো রান করবে। এখন পার্থক্যটা তাহলে কি এদের মধ্যে? আমি যদি এটাকে ডিলিট করে দেই, খেয়াল করে দেখুন এর সাথে যে ছোট্ট একটা অ্যারো আছে, তার মানে হচ্ছে এটা একটা শর্টকাট। আর এটার সাথে কিন্তু কোনো অ্যারো নাই, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট। এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু এটা কম্পিউটার থেকে লিটারেলি ডিলিট হয়ে যাবে এবং এই রিসাইকেল বিনে চলে যাবে। অন্যদিকে আমি যদি এই ক্রোমটাকে ডিলিট করে দিই, তার মানে কিন্তু এটা আনইনস্টল হয়নি, এটা কিন্তু এখনও কম্পিউটারে রয়েছে, আমি শুধু এটার শর্টকাটটা ডিলিট করলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে শর্টকাট কীভাবে ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, এটা যে কোনো ফাইল, ফোল্ডার কিংবা অ্যাপ্লিকেশন হতে পারে, আপনি যে কোনো কিছুর শর্টকাট ক্রিয়েট করতে পারেন। সিম্পলি আপনি ওই ফাইলটাকে ধরে সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে একটা কনটেক্সট মেনু আসবে। এই কনটেক্সট মেনু থেকে রয়েছে শো মোর অপশনস। এটা হচ্ছে স্পেশালি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে। উইন্ডোজ 10-এ কিন্তু এটার দরকার হয় না, আপনার টোটালটা লম্বা কনটেক্সট মেনু চলে আসে। তো আমি এখানে শো মোরে ক্লিক করলাম। এই যে আপনি যেই ভিউটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মেইনলি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের কনটেক্সট মেনু। তো সেক্ষেত্রে আমি এখন কি করব? আমি কিভাবে একটা শর্টকাট ক্রিয়েট করব? আমি যদি এই যে খেয়াল করুন ক্রিয়েট শর্টকাট, এখানে ক্লিক করি, তাহলেই কিন্তু একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এখন এটা সাদা আইকন বলে আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা, এখানেও একটা অ্যারো রয়েছে এবং এখানে লেখা রয়েছে শর্টকাট। আমি চাইলে এটাকে রিনেম করে দিতে পারি এমনভাবে যে দেখে মনেই হবে না যেটা শর্টকাট। আমি রিনেম করে দিলাম। ওকে, দেখুন এখন এটা আর এটা দেখতে কিন্তু হুবহু একরকম, এক্সেপ্ট এটার একটা শর্টকাট আইকন রয়েছে, কিন্তু এখানে এটা নাই। এখন আমি ধরুন এটাকে ডিলিট করে দিব। সো
আমি এখন এটা ডিলিট করে দিলাম, চলে গেল। এখন যদি আমি এটাকে ট্রাই করি অ্যাক্সেস করার, দেখুন কি ঘটে। ও আপনাকে বলছে, ভাই আপনি যেটাকে রান করে ট্রাই করছেন এই জিনিসটা আর নাই, আমি শুধু তার একটা খাঁচা, আমার মধ্যে কোনো আত্মা নাই। এটা মূলত একটা ছায়ার মতো বা ক্লোন বলতে পারেন। এটা কিন্তু মেইন অ্যাপ্লিকেশনটা ছিল না। এখন আমি যখন এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ও বলছে ভাই আমার এই যে আপনি যেটা রান করে ট্রাই করছেন এটাকে আমি রান করতে পারবো না, কারণ আমি একটা শর্টকাট, আমার এই ক্ষমতাটা নাই যে আমি এটা রান করব। তো আমি যেটা করছি, এটাকে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ঠিক আছে, তোমার যদি অরিজিনাল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আমার এখানে তোমার থাকাও কোনো দরকার নেই, কারণ তোমাকে তো আমি ইউজ করতে পারছি না। আমি এটাকেও চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা ও আমাকে আরও একটি অপশন দিয়েছে, সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এই ডিলিট করা অপশনটাকে বা যেই অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আবার রিস্টোর করতে পারি, যদি সেটা আমার ডিসেবল বিনে থেকে থাকে। তো আমি রিস্টোর ক্লিক করি, দেখুন আবার চলে এলো। শুধু চলেই এলো না, ফুর্তিতে বেচারা ওপেনও হয়ে গেল। এই হচ্ছে মেনলি শর্টকাটের কাজ। এটা কিন্তু আপনি যে কোনো ফোল্ডার থেকে, মানে কম্পিউটারের মধ্যে আমরা যাবো, সামনে গিয়ে দেখতে পাবো, যে কোনো ফোল্ডার থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই শর্টকাটটা ক্রিয়েট করতে পারবেন এবং যে কোনো জায়গায় রাখতে পারবেন। এই শর্টকাটটা যদি আমি আমার কম্পিউটার অন্য কোথাও নিয়ে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমি এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। এখন এই যে অভ্র কিবোর্ড, গুগল ক্রোম, এগুলোর ব্যাপারটাও সেম। তার মানে আমরা জানতে পারলাম দুই ধরনের শর্টকাট রয়েছে। একটা হচ্ছে অরিজিনাল, অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল, এটা যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আর শর্টকাটের কোনো কাজ নেই। কিন্তু শর্টকাট যদি আমি 100 বার ডিলিট করি কোনো সমস্যা নেই, অরিজিনালটা যদি ঠিক থাকে আমি 100 বার শর্টকাট ক্রিয়েট করতে পারবো আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায়। অলরাইট, আমরা জানলাম শর্টকাট, আইকন, ডেস্কটপ, ভার্চুয়াল ডেস্কটপ সম্পর্কে। একটা জিনিস কিন্তু জানা বাকি রয়ে গেল, আর সেটা হচ্ছে লক স্ক্রিনটা কেমন। আমরা যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিংবা আইওএস বা অন্য যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করি, সেখানে কিন্তু একটা লক স্ক্রিন থাকে। অর্থাৎ আমার ডিভাইস আমি ছাড়া কেউ খুলতে পারবে না। ব্যাপারটা অনেকটা এরকম। আমরা এখন দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের লক স্ক্রিন এবং আমার বামে রয়েছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের লক স্ক্রিন। খুব বেশি কিন্তু পার্থক্য নেই, পিছনে জাস্ট একটা ওয়ালপেপার রয়েছে, আর এই যে ডানে বামে বেশ কিছু লিঙ্ক রয়েছে, আমাকে বলছে আপনি কি এই পিকচারটা লাইক করছেন কি না, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। আমি এগুলোতে যদি কোথাও একটা ক্লিক করি তাহলে আমি লক স্ক্রিনটা অন করার পর ডিরেক্টলি ওই এই যে লোকেশনটা আপনি দেখতে পাচ্ছেন ওয়ালপেপারে, সেই লোকেশন সম্পর্কে বা সেই ছবিটা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাকে দেখিয়ে দিবে। তো মূলত আমার লক স্ক্রিনে ক্লিক করার পরে এখানে কিছু ইউজার আইডি আসবে, এবং আপনি আপনার ইউজার ইন্টারফেস, অর্থাৎ ওই জায়গাটার মধ্যে আপনি যেই পাসওয়ার্ড রয়েছে, যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। সামটাইমস এটা পিন দিয়েও ঢোকা যায়, পিন পাসওয়ার্ড মূলত একই রকম, বাট পিনটা হচ্ছে মূলত সংখ্যায় হয়। আর ইন্টিগ্রেটেড বা কম্বাইন্ড যে পাসওয়ার্ড হয় বা পিন হয়, সেখানে কিন্তু আমরা চাইলে নাম্বারের সাথে সাথে অন্যান্য ক্যারেক্টারগুলোকেও ইনক্লুড করতে পারি। মূলত এই হচ্ছে লক স্ক্রিন। তবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের লক স্ক্রিনে আরও বেশ কিছু ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন ইনফরমেশন দেখানো যায়, যেটা আমরা উইন্ডোজ 10-এও হয়তো বা দেখতে পাবো। তো চলুন লক স্ক্রিনের আরও কিছু সেটিংস আমরা দেখে আসি। লক স্ক্রিন সেটিংসে যাওয়ার জন্য আমরা চলে যাব এই সার্চ মেনুটাতে। এখানে গিয়ে লিখব লক স্ক্রিন। দেখুন শুধু লক লেখার কারণে আমার চলে এলো বেস্ট ম্যাচ আকারে লক স্ক্রিন সেটিংস। আমি এখন লক স্ক্রিন সেটিংসে ক্লিক করব এবং তারপর আমি দেখতে পাবো আমার লক স্ক্রিনের সেটিংসগুলো। স্পেশালি আমি এখন দেখতে পাচ্ছি আমার লক স্ক্রিনে কী কী দেখা যাচ্ছে। একদম সিম্পলি একটা ভিউ দিয়েছে, অন্যান্য জিনিস ছাড়া একদম ক্লিন ভিউ, লাইক একটা ওয়ালপেপার এবং আমার টাইম এবং তারিখ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি পার্সোনালাইজ ইউর লক স্ক্রিন। এখানে আমি চাইলে পার্সোনালাইজ করতে পারবো লক স্ক্রিন আসলে কী দেখাবে। এখন আমি যদি চাই আমার পার্টিকুলার কোনো ইমেজ বা পিকচার এখানে লক স্ক্রিনে দিয়ে রাখবো, আমি অন্য কিছু দিব না, সেক্ষেত্রে আমি এখানে এখন রয়েছে উইন্ডোজ স্পটলাইট। তো উইন্ডোজ স্পটলাইট হচ্ছে মূলত মাইক্রোসফট কর্তৃক একটা ছোট ফিচার, যেটা মূলত আপনাকে প্রতিদিন নতুন নতুন ইমেজ আপনাকে দিবে লক স্ক্রিনে, অর্থাৎ আপনাকে একটা ফ্রেশ ভিউ দিবে, আপনাকে একঘেয়ে করবেন না। এই ফিচারটা আমার খুব ভালো লাগে, আমি তাই আমার পার্সোনাল কোনো ইমেজ ইউজ করি না। বাট আপনি যদি চান পার্সোনাল কোনো পিকচারকে লক স্ক্রিনে দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনি পিকচারটা সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে জাস্ট রিসেন্ট কিছু পিকচার দিয়েছে, আপনি চাইলে এগুলোর একটা সিলেক্ট করতে পারেন, কিংবা এই যে ব্রাউজ ফটোজ রয়েছে এখানে গিয়ে
ব্রাউজে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পপ আপ স্ক্রিন চলে আসবে, ওটা উইন্ডো। সেখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। এবং ধরুন আমরা এটা একটা ইমেজ, বাট আমরা ডেফিনেটলি এটাকে আমরা দিব না লক স্ক্রিনে। বাট আমি যদি এখানে চুজে ক্লিক করি, সাথে সাথেই ওই ইমেজটা লক স্ক্রিনে চলে আসবে। সো আমরা যদি চাই যে স্লাইড শো হবে, লক স্ক্রিন একটু পরপর চেঞ্জ হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি পিকচারের যে পিকচার রয়েছে সেই পিকচারগুলো যদি আমি দিয়ে দিই যে কোন কোন ইমেজ দিয়ে আমার এই খেলাটা খেলবে, লাইক স্লাইড শো হবে, সেটা আমি যদি দিয়ে দিই, সেক্ষেত্রে ওই ইমেজগুলো দিয়ে একটা স্লাইড শো হবে। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি লক স্ক্রিন স্ট্যাটাস। এখানে একটা স্ট্যাটাস দেখা যায়, যে স্ট্যাটাসে কি দেখাবে। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি ক্যালেন্ডার। আপনি চাইলে ওয়েদার কিংবা মেল দিতে পারেন। মেলটা যেহেতু পার্সোনাল একটা ব্যাপার, আমি মেলটা দিব না, আমি ওয়েদারটাও দিব না, আমি বরং ক্যালেন্ডারটা দিব। কারণ আমি লক স্ক্রিনে লক করার পর আমি জানতে চাই, আমার চোখ গেলেও জন্য বুঝতে পারি যে আজকে আমার কী কী করণীয় বা কার সাথে মিটিং রয়েছে। সো ইটস গুড। বাট আপনি যদি আরেকটু নিজেকে প্রাইভেট রাখতে চান, জানাতে চান না কাউকে আপনার ক্যালেন্ডার ইভেন্ট সম্পর্কে, সেক্ষেত্রে ওয়েদার ইজ এ গুড চয়েস ফর ইউ। খেয়াল করে দেখুন, আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি শো দ্য লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিকচার অন সাইন ইন স্ক্রিন। এখন আপনি যখন সাইন ইন স্ক্রিনে যাবেন, এটা তো গেল আপনার লক স্ক্রিন, কিন্তু আপনি যখন এই কোন একটা পিকচার অর্থাৎ ইউজারে আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে যে ইনপুট ফিল্ডটা আসবে, ইনপুট ফিল্ড অর্থাৎ যেখানে আপনি পিন বা পাসওয়ার্ড লিখবেন, তো লেখার পরে পিছনটা দেখবেন একটু ব্লার হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে ওই জায়গাটাতে যে ব্লার হয়ে গেল, ওখানেও কি আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাবে কি না, ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা রয়েছে। আমি বললাম হ্যাঁ বাবা দেখাও। সো দ্যাটস ইট। লক স্ক্রিনটাকে এইটাই হচ্ছে কাস্টমাইজ করার ব্যাপার। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম আউট। যদি আপনি ল্যাপটপ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। তো আমি একটু এই অপশনটাও একটু এক্সপ্লোর করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনার্জি রিকমেন্ডেশন রয়েছে। এটা হচ্ছে স্পেশালি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে, আপনি এটা উইন্ডোজ 10-এ নাও দেখতে পারেন। তবে আপনি যেটা করতে পারেন যে আপনার ব্যাটারি সেভ করার জন্য যে যে খেয়াল করে দেখুন কী রয়েছে। প্রথম অপশনটা রয়েছে ওয়েন প্লাগড ইন, অর্থাৎ যখন আমরা চার্জার প্লাগ করব তখন কি হবে, টার্ন অফ মাই স্ক্রিন আফটার, এবং তারপর আমার স্ক্রিনটা অফ হয়ে যাক। না, আমার দরকার নাই, আমি এটাকে নেভার দিয়ে রেখেছি। এটা আপনারটাও হয়তো নেভার করাই আছে। আবার যখন প্লাগড ইন হবে, পুট মাই ডিভাইস টু স্লিপ আফটার। তো আফটার মানে কি, আসলে আফটার মানে আমি যদি টাইমটা আমি যদি এখন 1 ঘন্টা দিই, তার মানে হচ্ছে আমি যখন প্লাগ ইন করে রাখবো, তারপর আমার ডিভাইসটা 1 ঘন্টা পরে স্লিপ মোডে চলে যাবে। আবার স্লিপ মোড আর স্ক্রিন মোড কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে স্ক্রিন সেভার মোডে চলে যাবে, লাইক কিছু নড়ে চড়ে অনেক থাকে, অ্যানিমেশন টাইপের যেগুলো থাকে, যেগুলো আমরা ইউজ করি না এখন, আর আগে ইউজ করতো মানুষজন, বাট এখন করে না। তো আমি যদি বলি যে ভাই তুমি, আমি কাজ করতেছি, 10 মিনিট পরে তুমি হয়ে যাও, আমার স্ক্রিনটা অফ হয়ে যাও, মানে লাইক টার্ন অফ মাই স্ক্রিন। তো অফ হয়ে গিয়ে যদি কোনো স্ক্রিন সেভার দিয়ে থাকি, সেই স্ক্রিন সেভারটা দেখাবে। আদারওয়াইজ জাস্ট দেখবেন যে আপনি দেখে মনে হবে যে কম্পিউটার এখন বন্ধ, কিন্তু আসলে বন্ধ না, ওর ভিতরে কিন্তু কাজ চলছে, বাট তুলনামূলকভাবে কম। অলরাইট, তা আমি আপাতত এই দুটোকেই নেভার দিয়ে রাখলাম। আমার এটা প্রয়োজন হয় না, কারণ আমি ডেস্কটপ ইউজ করছি। তবে আপনি চাইলে ডেস্কটপের মধ্যেও এই ফাংশনাল ইউজ করতে পারেন। তো এই ছিল মূলত লক স্ক্রিনের ব্যবহার। তো এবার আমরা কথা বলবো কার্সর নিয়ে। এই যে এতক্ষণ এই বাবাজি দৌড়াচ্ছে আমার স্ক্রিনের উপর দিয়ে, ছোট্ট একটা অ্যারোর মতো, মানে তীরের মাথার মতো, এটাই মূলত কার্সর, যেটাকে আমরা মাউস নামেও চিনি। লাইক আমরা সাধারণত মাউসই বলি এটাকে, এই যে মাউস মাউস, কিন্তু আসলে মাউস যেটা ডিভাইস, যেটা আমরা হাতে ধরে এটাকে নাড়াচ্ছি, সেটাকেই বলা হয় মাউস। আর এটাকে বলা হয় মাউস কার্সর বা মাউস পয়েন্টারও বলা হয়। তো এই যে পয়েন্টারটা, এর কিন্তু মাল্টিপল ফাংশন রয়েছে। এটা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যারোর মতো, কিন্তু আমি যদি কোনো লিঙ্কের উপরে এটাকে হোভার করি, আচ্ছা হোভার জিনিসটা কি, কোনো কিছুর উপরে মাউসটা রাখাটাকেই মাউস হোভার বলা হয়। তো এই যে হোভার করলাম, হোভার করার পর দেখেন আমার যে কার্সরটা বা পয়েন্টারটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাইন্ড অফ হাতের মতো দেখাচ্ছে। তার মানে ও বলতে চাচ্ছে এখানে আপনি ক্লিক করতে পারেন। কিন্তু আমি যদি আমার এই টাস্ক বারে রাখি, কিছুই করছে না। আমি যদি ডেস্কটপে রাখি, এখানেও কিছু করছে না। কিন্তু আমি যদি কোনো কিছুর উপরে হোভার করি, আমাকে ইনফরমেশন দিচ্ছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন, অ্যাপ্লিকেশন ইনফরমেশন দিচ্ছে। তো এটার কিন্তু মাল্টিপল ফাংশন রয়েছে, ডিপেন্ড করছে স্পেশালি অ্যাপ্লিকেশন এবং ওই অ্যাপ্লিকেশনের বিভিন্ন বাটনের ফাংশনের উপরে। আমি ইলাস্ট্রেটর বা ফটোশপে যদি ইউজ করতে যাই, আমি দেখব যে ওই মাউস কার্সরটা একবার হয়ে যাচ্ছে পেন টুল, একবার হয়ে যাচ্ছে
টেক্সট টুল, একবার সিলেকশন টুল, ব্লা ব্লা ব্লা। আমি একটু দেখাচ্ছি এর বেসিক কিছু ফাংশন। লাইক আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাই, আমরা তখন সেই অ্যাপ্লিকেশনের উপরে এই কার্সরটাকে নিয়ে যাই, পয়েন্টারটা নিয়ে যাই, ডাবল ক্লিক করি, তখন সাথে সাথে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যায়। আবার আমরা যদি কখনো আম, কোনো নির্দিষ্ট ফাইলস বা ফোল্ডার বা একসাথে অনেকগুলো জিনিসকে সিলেক্ট করতে চাই, একসাথে অনেকগুলো জিনিস সিলেক্ট করতে চাই, যদি সিঙ্গেল সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি এই জিনিসটাকে সিলেক্ট করব, আমি এই জিনিসটা সিলেক্ট করলে আমি এটার উপরে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে যদি আপনার ডাবল ক্লিক অপশনটা অন থাকে। আমার অপশনটা সিঙ্গেল ক্লিক অপশনে সুইচ করেছি, যার কারণে আমি একবার যদি মাউস হোভার করি কিছুক্ষণের জন্য, তাহলেই ওই যে কোনো অ্যাপ্লিকেশনটা বা যে কোনো কিছু সিলেক্ট হয়ে যায়। কিন্তু আপনাকে হয়তো বা সিঙ্গেল ক্লিক করেই সেটাকে সিলেক্ট করতে হবে। অলরাইট, এবার আমি দেখি যে এটাতে গেলে একটা সিলেকশন, মাল্টিপল সিলেকশন কীভাবে করব। আমি ডেস্কটপ কিংবা এমন কোনো জায়গায় মানে মাউসের লেফট বাটন চেপে ধরবো যেখানে আসলে কোনো লিঙ্ক বা কিছু নাই, বা যেখানে চাপ দিয়ে ধরলে বা ক্লিক করলে কোনো ফায়দাই আসবে না, অর্থাৎ কোনো কাজ নেই সেই জায়গাটা, একদম এমটি। তো আমি যেমন এই যে ডেস্কটপে আমি যদি এখন 1000টা ক্লিক করি, কিছুই হচ্ছে না, কারণ এটা একটা স্ট্যাটিক একটা ইমেজের মতো। আবার আমি যদি এখানেও ক্লিক করি, কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি অন্য কোথাও যদি কোনো একটা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করি, অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে বা কাজ করা শুরু করবে। তো আমি তো ওই রকম কোনো অ্যাপ্লিকেশনের উপরে চাপ দিয়ে ধরে টানবো না, আমি সিম্পলি যে কোনো খালি জায়গা থেকে ডানে কিংবা বামে, ডানে বামে যে কোনো একটা জায়গাতে বা উপরে নিচে ইচ্ছা মতো করে আমি চাইলে ড্র্যাগ করতে পারি, এটাকেই ড্র্যাগ বলা হয়। তো আমি এই যে মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি ড্র্যাগ করলাম, ব্যাস সিলেক্ট হয়ে গেল। এই যে ড্র্যাগ করলাম, কারণ এটাকে যদি ছেড়ে আমি এখানে রাখি, এটাকে বলা হয় ড্রপ। অর্থাৎ এই যে আমি আবার আবার ড্র্যাগ করলাম, আবার এটাকে ধরে এখানে ড্রপ করলাম, ব্যাস ড্রপ হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে ড্র্যাগ আর এটা হচ্ছে আমার ড্রপ। ওকে, সো এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাও হচ্ছে মাউস কার্সর বা মাউস পয়েন্টারের কাজ। এখন আমরা দেখব কিভাবে আমরা মাউস কার্সরটাকে কাস্টমাইজ করতে পারি। এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, যে কনটেক্সট মেনুটা আসবে সেখান থেকে পার্সোনালাইজে ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি পার্সোনালাইজেশনে আমরা বেশ কিছু মেনু। এখান থেকে আমরা সিমে ক্লিক করব, তারপর আমরা দেখতে পারবো মাউস কার্সর। বর্তমানে এই যে আপনি মাউস কার্সরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত উইন্ডোজের ডিফল্ট, অর্থাৎ উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ডিফল্ট মাউস কার্সরের ডিজাইন। আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করব, একটু দেখতে সুন্দর এমন কিছু একটা দিব। তো আমি যখন এখানে ক্লিক করলাম, সাথে সাথে এমন একটা উইন্ডো চলে এলো। ওকে, সো এই উইন্ডোতে আমি কি দেখতে পাচ্ছি দেখুন, বাটন, পয়েন্টার এবং আরও অন্যান্য বিষয়। তো আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি আপনাকে যে এই মাউস কার্সরের কি কি রূপ রয়েছে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন নর্মাল সিলেক্ট, অর্থাৎ কোনো কিছুকে আমরা যখন সিলেক্ট করি সেটাই হচ্ছে নর্মাল সিলেক্ট। কোনো কিছু হেল্প সিলেক্ট, অর্থাৎ কোনো একটা জায়গায় মাউস রাখার পরে কিন্তু হেল্পের মতো এরকম যদি চিহ্ন আসে, তা আমরা বুঝতে হবে এটা একটা হেল্প সিলেক্ট। আবার কখনো যদি কোনো একটা কাজ চলমান থাকে, তখন ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ চলছে, প্রসেস করছে, ট্রাই করছে অপারেটিং সিস্টেম, তখন আমরা এরকম দেখতে পাবো। আর যখন একেবারে বিজি, যখন আমি কোনো কিছুই করতে পারবো না, শুধু আমাকে দেখিয়ে দিচ্ছে, তখন কিন্তু আমি বিজি দেখতে পারবো, ঠিক এরকম একটা লোডিং ঘুরছে তো ঘুরছে। এটা হচ্ছে প্রিসিশন সিলেকশন। এটা টেক্সট সিলেক্ট আমরা দেখি প্রায় যখন আমরা কোনো জায়গায় কোনো কিছু লিখতে যাই, তখন আমরা এই রকম টেক্সট সিলেকশন দেখি। আমরা হ্যান্ড রাইটিংয়ের জন্য হ্যান্ড রাইটিং পেনের মতো এরকম একটা দেখি। আনঅ্যাভেলেবল কখনো কখনো দেখি যে যখন একটা নির্দিষ্ট বাটনে আমাদের কোনো অ্যাকশন নিতে দেয় না বা নেওয়ার থাকে না, তখন আমরা এরকম দেখতে পারি। সব সময় না, যেমন ধরেন এখানে অ্যাপ্লাই বাটনে এখন কিন্তু এটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, যার কারণে আমরা এরকম দেখতে পাচ্ছি না। কিন্তু যদি কোনো সিস্টেমে ইউজারের জন্য পার্টিকুলারলি কোনো একটা বাটনকে ফাংশন করার জন্য একেবারে প্রহিবিট করা হয়, তখন আমরা এইরকম কিছুটা দেখতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল রিসাইজ, এই যে উপর নিচে দেওয়া যে অ্যারোটা, তার মাধ্যমে আমাকে বলা হচ্ছে আমি চাইলে এইটা যখন আসবে তখন আমরা কোনো কিছু বড় ছোট করতে পারবো। আবার হরাইজন্টাল রিসাইজ কি, সেটা হচ্ছে ঠিক ডানে বামে আমি যখন আমি কোনো একটা কিছুর একদম এজে, এই যে এজ মানে হচ্ছে যে কিনারায়, আমি একটু এটাকে ছোট করলাম, এখন আপনার বুঝতে সুবিধা হবে। এই যে খেয়াল করুন ডানে বামে আমার কার্সরটা রয়েছে, এখন আমি যদি টানি বড় ছোট হচ্ছে,
আমি চাইলে উপর দিকেও টেনে হেঁচড়ে এটাকে একটা সাইজে নিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে মূলত ভার্টিক্যাল রিসাইজ এবং হরাইজন্টাল রিসাইজ। এছাড়া আরও কিছু রিসাইজ রয়েছে। আমি যদি এই কোণা বরাবর দেই তখন একরকম দেখাবে, নিচের দিকে দিলে একরকম দেখাবে, অনেকটা এরকম। মুভটা হচ্ছে যখন আমরা মুভ করছি, লাইক সবসময় যে মুভের আইকনটা এরকম দেখাবে তাও না, অনেক সময় সিলেকশনের মতোই থাকবে বাট আপনাকে মুভ করতে দিবে। তো এটা ডিপেন্ড করছে আপনি কোন অ্যাপ্লিকেশন ইউজ করছেন সেটার উপরে। এরপর অল্টারনেট সিলেক্ট রয়েছে, লিঙ্ক সিলেক্ট। আমরা যখন কোনো লিঙ্কের উপরে বা কোনো বাটনের উপরে মাউসটা রাখবো, মাউস কার্সরটা, তখন কিন্তু ওরকম হাতের মতো দেখাবে। তার মানে বুঝতে হবে যে ওই জায়গাটাতে আমি কিছু একটা ক্লিক করলে কিছু একটা ঘটবে। হয়তো এটা আমাকে কোনো লিঙ্কে নিয়ে যাবে কিংবা কোনো একটা কাজ ঘটাবে। এই যেমন ধরুন এই যে বাটনটি রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে না। আবার আমি যদি এই জায়গাটাতে নিয়ে যাই, লাইক এই ধরনের কোনো একটা আইকনের উপর যেখানে আমি এক্সিকিউট করতে পারবো, সেখানে তো আমার এইরকম হাতের মতো দেখাচ্ছে। তো এটা ডিপেন্ড করছে কোন অ্যাপ্লিকেশন বা কোথায় আপনি মাউসটা রাখা ট্রাই করছেন। লোকেশন সিলেক্ট আর এটা হচ্ছে পার্সোনাল সিলেক্ট। তো এই সবগুলোই কাস্টমাইজ করা যায়। আমরা চাইলে এইগুলোর যে এইটা ইউজ করতে কোনো কথা না, আমরা চাইলে এই যে ড্রপডাউন থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। যেমন এটা যে বড় বড় হয়ে গেল, এটা দিলে এরকম কালো হবে, এটা দিলে এমন হবে। তো এগুলো অনেকটা লাইক মানধাতার আমলেই আমার কাছে লাগে যে মানে কেন আমাকে কেন এটা ইউজ করতে হবে? আমরা কি একটু সুন্দর পারি না চাইলে লাইক ইউজ করতে? হ্যাঁ, আমরা পারি। তো ওটাই আমরা দেখার চেষ্টা করব। আমি একটু ক্লোজ করে দিচ্ছি এটা এবং আমরা চলে যাই আমাদের একটা ফোল্ডারে যেখানে আমি কার্সরের কিছু ফাইল রেখেছিলাম। এই যে এই জায়গাটাতে। এখানে আমি কার্সরের বেশ কয়েক ধরনের কালারের ফাইল রেখেছি। সেখানে আমি হোয়াইট ভার্সনটাকে করব। তো এখানে আপনি দেখুন, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই দেখুন, এই প্যাকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইলের কার্সর দেখতে পাচ্ছি। এগুলো অর্থাৎ এতক্ষণ আমার যেমনটা ছিল এগুলো সব চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যাবে। অর্থাৎ লিঙ্ক ক্লিকটা যেমন ছিল ওই যে হাতের মতো, দেখুন এখন এটাও হাতের মতো বাট একটু ডিফারেন্ট, গোল করে কেমন কিউট করে দেওয়া। তো এই রকম হয়ে যাবে। তো এটার জন্য কী করতে হবে, আমি যেই কার্সর ফাইলটা ডাউনলোড করেছি যে প্যাকটা, সেখানে আমি একটা দেখতে পাচ্ছি ইনস্টল ডট ইনফো, অর্থাৎ একটা সেট আপ ইনফরমেশন ফাইল। এটা আমি রাইট বাটন ক্লিক করব, একটা কনটেক্সট মেনু আসবে। সেই কনটেক্সট মেনু দিয়ে আমি যদি ইনস্টলে ক্লিক করি, দেখুন এখন সেটা করলো কি, উইন্ডোজ এখান থেকে সবগুলো ফাইল কপি করে সে তার নিজস্ব ফোল্ডারে রেখে দিয়েছে যেন এটা ইনস্টল করতে পারে। এখন কিন্তু জিনিসটা ইনস্টল হয়ে গিয়েছে, দেখুন এই যে। এবং এটা আমি দেখতে পাচ্ছি কোথায়, আমি যদি সেভ করি তখনই আমি দেখতে পাবো। তো এই ফাইলটা আমি অনেক আগেই সেভ করে রেখেছিলাম, যার কারণে আমি নতুন করে সেভ করবো না, বাট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেভ করতে হয়। আমি সেভ বাটন ক্লিক করে আমি এটার নাম দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম মিনিমাল, দ্যাটস ইট, মিনিমাল 3-4, আপনার যারা ইচ্ছা তাই দেন। এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। সেই নামটা দেওয়ার পরে আপনি ওকে দিলেই সেভ হয়ে যাবে, অর্থাৎ নাম থেকে ওই নামটা হয়ে যাবে। তো নর্মালি আমি আগে যেটা সিলেক্ট সেভ করেছিলাম সেটা হচ্ছে এটা, লাইক মিনিমালিস্টিক ভার্সন 4 হোয়াইট। অর্থাৎ আমরা আগেই দেখেছি এই যে এই ফোল্ডারের মধ্যে অনেক ধরনের রেখেছিলাম, আমি ডাউনলোড করেছিলাম। তার মধ্যে এটা অ্যাপ্লাই বাটন ক্লিক করার পরে বলা হচ্ছে যে দ্য কার্সর স্কিম নেম ইউ সিলেক্টেড ইজ অলরেডি ইন ইউজ, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য অরিজিনাল স্কিম? আমি বললাম হ্যাঁ। ওকে, এরকম কনফার্মেশন আপনি নাও পেতে পারেন বা এই ধরনের পপ আপ বা নোটিফিকেশন। সো অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যেতে পারে। এনিওয়ে, দেখুন অলরেডি আমার মাউস কার্সরটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওয়াও, গুড, নাও ইট লুকস প্রিটি গুড। এখন কথা হচ্ছে এগুলো আমি কোত্থেকে আনলাম, কিভাবে পেলাম, আমি কিভাবে আপনি আপনার মাউস কার্সরটা চেঞ্জ করতে পারেন, সেটা এখন আমি সংক্ষেপে দেখাচ্ছি। মাউস কার্সর চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন deviantart.com। এই ডেভিয়েন্ট আর্ট এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম স্পেশালি আর্টিস্টদের জন্য, যারা এরকম চিত্রকর্ম করে বা ডিজাইন রিলেটেড কাজ করে। তো এটাও তো একটা ডিজাইন। তো আমরা এখানে সার্চ করব উইন্ডোজ কার্সর। এখন আমি এন্টার ক্লিক করলাম। দেখুন এই প্ল্যাটফর্মে উইন্ডোজের জন্য যত কার্সর রয়েছে সব আমি দেখতে পাচ্ছি। সো আমি মূলত এই প্যাকটা ইউজ করেছিলাম। তো ধরুন আপনার জন্য আমি চাচ্ছি এটা ইউজ করতে। তো আমি যখন এটা ক্লিক করছি আমাকে ডাউনলোড করতে দিচ্ছে। তবে ডাউনলোড করতে গেলে আপনাকে দেখানো হবে ভাই আগে লগ ইন করেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে বলে আমি লগ ইন করছি না, বাট আমি সিম্পলি ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি।
দেখুন এরকম একটা ফাইল ডাউনলোড হবে, স্টার্ট ডাউনলোড। আচ্ছা এটা কি ছিল? এটা ছিল মূলত ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এর কাজ হচ্ছে আপনার ডাউনলোডগুলোকে সুন্দর করে ম্যানেজ করে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপনার যদি এটা ইনস্টল করা না থাকে আপনি দেখবেন যে হয়তো বা এই যে ডাউনলোডের জায়গায় আপনার এই জিনিসটা ডাউনলোড হয়ে গিয়েছে। এনিওয়ে, তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এটা ওপেন হলো মূলত, যেহেতু একটা জিপ ফাইল ছিল, জিপ ফাইল কি সেটা আমরা পরে শিখবো, এটা এখনও দরকার নেই। তো ওই জিপ ফাইলের মধ্যে দেখুন আমি এই সবগুলো ফাইল পেয়ে গেছি যেগুলো ছিল আমার এই যে এগুলোর যে কোনো একটার মধ্যে, লাইক এইগুলো দেখুন এই যে, এবং এর মধ্যেও একটা ইনস্টল ডট ডট আইএনএফ ফাইল রয়েছে। আমি রাইট বাটন ক্লিক করে এটা আমি এই সবগুলো ফাইল একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আমি ব্যাকে চলে এলাম, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, রাইট বাটন ক্লিক করলাম, নিউ ফোল্ডার। এখন আমি এটার নাম দিলাম ধরুন রক। এই রকের মধ্যে আমি ঢুকে এই যে এই ফাইলগুলোকে আমি টেনে ছেড়ে দিচ্ছি। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে এই প্যাকটাও ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি দেখেছি কীভাবে ইনস্টল করতে হয়, তাই এটার জন্য আমি আর রিপিট করছি না। অলরাইট, আপনি জেনে গেছেন কীভাবে মাউস পয়েন্টার বা কার্সরের পুরো প্যাক চেঞ্জ করতে হয়। এখন পয়েন্টারের আর কয়েকটা অপশন আমরা দেখব। এই যেমন ধরুন এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি কি পয়েন্টার স্পিড। আমি যদি এটাকে একটু একদম ডানের দিকে সরিয়ে দিই আমি দেখবেন যে কীভাবে দৌড়াচ্ছে আমার পয়েন্টারটা। মানে এটাকে আসলে এইভাবে কাজ করা খুব টাফ। সো এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সাধারণত এই মিডলে থাকে যেটা তুলনামূলকভাবে স্লো। আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে এখন আমার কাছে এটা মনে হচ্ছে পারফেক্ট স্পিডটা। আর এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্ন্যাপ টু। আমি যদি এটা অন করে অ্যাপ্লাই করি তাহলে হবে কি ইন ফিউচারে যখন কোনো পপ আপ আসবে, এই যে পপ আপ ধরেন আমার কাজটা হচ্ছে এখানে, এই অল দ্য ওয়ে এখানে এসে তারপরে অ্যাকশনটা নিতে হচ্ছে, কিন্তু এই অপশনটা যদি অন থাকে তাহলে সাথে সাথে চোখের পলকে ঠিক ওই বাটনের উপরে আমার কার্সরটা চলে আসবে অটোমেটিকলি, আমার টানতে হবে না। তো এইটা মানে কখনো কখনো বিপজ্জনক, কারণ আমি না চাইতে ক্লিক করে গিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আমি এটা ইউজ করি না এই অপশনটা। আর এটা হচ্ছে মাউস ট্রেল, এটা কোনো কাজ আমি দেখি না, সো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর এগুলোর খুব একটা কাজ নেই। আর হুইলটার কাজ কি? হুইল হচ্ছে যে ওই যে বলেছিলাম স্ক্রল করা। তো স্ক্রল যদি আমি চাই, এখন যেমন ৩টা লাইন অ্যাট এ টাইম, অর্থাৎ ৩ লাইন করে স্ক্রল হবে। তো এটা সবসময়ের জন্য ভালো, আমি কখনো এটা চেঞ্জ করব না এবং আপনাকে করতে বলবো না। এবং হার্ডওয়্যারে দেখতে পাচ্ছি আমার মাউসটার কিছু ইনফরমেশন এবং সেটা কীভাবে কীভাবে ম্যানেজ করা হচ্ছে। সো দ্যাটস অল। আমি এখন অ্যাপ্লাই করছি, আমার এখানে তেমন কোনো নাই। সো ওকে, আচ্ছা আমার এটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবার মিনিমালিস্টে সিলেক্ট করছি, অ্যাপ্লাই করছি, ওকে দিচ্ছি, ডান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাউসের লেফট বাটন কোনটা? আসুন দেখি। এই হচ্ছে আমাদের একটা মাউস। এই মাউসটার আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, সেগুলোকে পয়েন্ট করা হয়েছে 1 2 4, লাইক এরকম 1 2 3 4 5 6 দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বারটা রয়েছে, অর্থাৎ এটা একটা বাটন। এটা দেখতে হয়তো বা বাটনের মধ্যে নাও লাগতে পারে, অনেকটা ফ্ল্যাট ডিজাইনের জন্য এরকম একটা লাগে। তো এটাই হচ্ছে মূলত আমাদের লেফট বাটন। এবং আমরা সাধারণত যারা ডান হাতি তারা সব সময় খুব বেশি বেশি আমরা এই বাটনটাই বেশি ইউজ করে থাকি। আবার আমাদের আবারটা রয়েছে রাইট বাটন, 3 নাম্বারটা, এটাও আমরা ব্যবহার করি, তবে লেফট বাটনের মতো এতটা না। মাঝখানে রয়েছে আমাদের একটা হুইল। এই হুইলটা মূলত কাজ করে স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করার জন্য, অর্থাৎ উপরে নিচে স্ক্রল করার জন্য। স্ক্রল জিনিসটা কি, লাইক উপরে এবং নিচের দিকে আস্তে আস্তে, মানে যেটা আমরা ফিল করি না বাট দেখতে পাচ্ছি যে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এই মাউসটা যদি আমি স্ক্রল করি, লাইক কোনো ওয়েব পেজ বা কোনো পিডিএফ ফাইল বা এই টাইপের জিনিসগুলোর মধ্যে। এবং এইটার মধ্যেও, এটা যদিও একটা মাউস হুইল যে উপরের দিকে নিচের দিকে যায়, শুধু তাই না, এইটা যদি আপনি চাপ দিয়ে ধরেন এটাও কিন্তু একটা বাটন রয়েছে, অর্থাৎ এটা চাপ দিয়ে ধরলেও একটা কাজ করে। আবার কোনো কোনো মাউসে এই 6 এবং 7 নাম্বার বাটন দেখতে পাওয়া যায়, সেগুলোরও ডিফারেন্ট কাজ থাকতে পারে, তবে সব মাউসে কিন্তু সেটা নাও থাকতে পারে। তো এটা নিয়ে আমি এখন বলছি না, বাট সামটাইমস দেখবেন যে এই ধরনের বাটনগুলো হয়তো ডাবল ক্লিকের কাজটা করে দেয়, যেটা আপনি সিঙ্গেল ক্লিক করছেন ডাবল ক্লিক কাজ করে দেয়। আবার অনেক সময় দেখবেন যে এই লেফট বাটনের একদম এই জায়গাটা তার একটা বাটন থাকে, অর্থাৎ এই বাটনটা এখানে থাকে,
অথবা এখানেও একটা বাটন থাকে, এখানেও একটা বাটন থাকে। এখন বর্তমানে যে আধুনিক গেমিং মাউসগুলো রয়েছে সেখানে অনেক বাটন থাকে শুধুমাত্র গেমটাকে ফাস্টার অপারেট করার জন্য। এখন আমরা দেখব রাইট বাটনের কাজ। রাইট বাটনটা মূলত আপনার কনটেক্সট মেনু ওপেন করার জন্যই আমরা বেশি ইউজ করে থাকি। আর গেমের ক্ষেত্রে হয়তোবা লেফট বাটন দিয়ে আমরা পাঞ্চ করি, আর রাইট বাটন দিয়ে আমরা কিক করি। এটা ডিপেন্ড করছে অ্যাপ্লিকেশনের উপরে। আমি আবার বলছি, মাউসের কাজ সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কোন অ্যাপ্লিকেশনে কাজ করছেন। এখন যদি সেটা গেম হয়, গেমে কিন্তু প্রত্যেকটা বাটনের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন থাকতে পারে, বা আমরা চাইলেই কিছু কিছু গেমের মধ্যে আমরা ওই অপশনটা পাই যে আমরা চাইলেই কাস্টমাইজ করে নিতে পারি যে হ্যাঁ, রাইটে লাথি মারবো না ঘুষি মারবো, মানে কিক অর পাঞ্চ। তো আমি যদি এখন ডেস্কটপে রাইট বাটন ক্লিক করি, দেখুন একটা মেনু চলে এসেছে। এটাকেই বলা হয় কনটেক্সট মেনু। এই কনটেক্সট মেনুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ফাইল ডিলিট করি, মুভ করি, বা ওটা নিয়ে অন্য কোনো ফাংশনের কাজ করার ট্রাই করি, অর্থাৎ বাড়তি কোনো মেনু বা ফাংশন নিয়ে কাজ করতে চাই, তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুব দরকার হয়। আমরা এখন দেখার চেষ্টা করি যে এই যে মাউসের ডেস্কটপের যে কনটেক্সট মেনু আছে, ডেস্কটপে কী কী কনটেক্সট মেনু রয়েছে। তো আমরা যদি দেখি, প্রথমে রয়েছে ভিউ। তো ভিউতে দেখেন কি লেখা আছে, স্মল আইকন। অর্থাৎ আমার কিন্তু এখন এই যে আইকনগুলো সাজানো আছে এগুলো স্মল, কিন্তু আমি যদি ভিউতে গিয়ে লার্জ আইকন দিই, খেয়াল করুন কত বড় বড় হয়ে গিয়েছে। আমি আবার ট্রাই করি, মিডিয়াম, ওকে, ঠিক আছে, বাট আমার কাছে ছোটোটাই ভালো লাগে। আবার দেখুন এখানে আরও কিছু ফাংশন রয়েছে, সেটা হচ্ছে কি অটো অ্যারেঞ্জ আইকন। আমি যদি এখন অটো অ্যারেঞ্জ দিই, কী হয় দেখেন, এটা অটো অ্যারেঞ্জ করে নিয়েছে যে উপরে নিচে কোনটা কীভাবে সে সাজাবে। এখন আমি যদি এটাকে এখানে আনার চেষ্টা করি, আমি পারবো না, কারণ এখন এটার একটা অটো অ্যারেঞ্জমেন্ট সিস্টেম চালু হয়ে গিয়েছে। অর্থাৎ আমি টানার চেষ্টা করলেও ও আবার অটো অ্যারেঞ্জ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে। আমি যদি আবার অটো অ্যারেঞ্জটা অফ করে দিই, আমি কিন্তু এখন চাইলে যে কোনো জায়গায় নিতে পারবো। আবার অটো অ্যারেঞ্জ দিচ্ছি, দেখুন অটো অ্যারেঞ্জ দেওয়ার সাথে সাথে এই দুটো এখানে সুন্দর করে চলে যাবে। ভিউ, অটো অ্যারেঞ্জ, ডান। অর্থাৎ আপনি কিন্তু চাইলে, যদি কখনো মনে হয় অনেক হিজিবিজি হয়ে গিয়েছে, আপনি চাইলে অটো অ্যারেঞ্জ দিয়ে অটো অ্যারেঞ্জ করে আবার অটো অ্যারেঞ্জটা অফ করে দিতে পারেন, সো দ্যাট আপনার এই প্রবলেমটা ফেস করতে না হয়। আবার দেখুন কি লেখা আছে, অ্যালাইন আইকন টু গ্রিড। অর্থাৎ গ্রিডটা হচ্ছে ইনভিজিবল গ্রিড, অর্থাৎ কাইন্ড অফ কী বলবো, ছোটোবেলা যে মার্জিন করা খাতা ইউজ করতাম, ঠিক মার্জিন করা খাতার মতো। অর্থাৎ যেন আমাদের লেখাগুলো এদিক সেদিক না যায়, একদম একটা অ্যালাইনমেন্টটা থাকে, সেটার জন্যই মেনলি এই অপশনটা ইউজ করি আমরা। তো অ্যালাইন টু আইকন গ্রিড, এটা যদি আমি অফ করে দিই কী হয়, তাহলে যেটা হবে, এটাকে ইচ্ছা মতো আমি কিন্তু প্লেস করতে পারবো। এটার কোনো মানে গ্রামার কিচ্ছু নাই। আমি চাইলে এটার উপরে হাবি জাবি কাছে দূরে কেমন যেন, আমি যদি এইভাবে করে সাজানো শুরু করে দেই, আমার পুরো ডেস্কটপটা দেখতে একদম ভয়াবহ রকম বিচ্ছিরি লাগবে। সো আমি যেটা করব, অলরেডি করা থাকে, বাট আমি আপনাকে অপশনটা দেখিয়ে দিলাম। আপনি অ্যালাইন আইকনস টু গ্রিডে ক্লিক করবেন, সো দ্যাট একটা গ্রিড, একটা মাপ থাকে, অর্থাৎ কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল কলামের মতো, যে এইখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, আবার রো আছে, এই রো কলাম দিয়ে খুব সুন্দর করে জিনিসটা সাজানো থাকে। তো এই কনটেক্সট মেনু, যেটা আমি একটু আগে বললাম, যেটা একটা কনটেক্সট মেনু, এটার ডেস্কটপে সাধারণত আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার, তারা কিন্তু জানি যে অযথাই আমরা রিফ্রেশ বাটন ক্লিক করতে পছন্দ করি। মনে হয় যেন এটা কী যেন করে দেয়। আসলে মানে এটা রিফ্রেশ বাটনটা সামটাইমস খুব কাজের, যখন কোনো সিস্টেম কাজ করতে চায় না, বা কোনো একটা জিনিস একটু এলোমেলো বা গ্লিচ হচ্ছে, তখন আমরা চাইলে রিফ্রেশ বাটন দিয়ে রিফ্রেশ করতে পারি। বাট মনে রাখতে হবে, রিফ্রেশ বাটন দিয়ে রিফ্রেশ দিলেই কম্পিউটার ফাস্ট হয়ে যায় না, এটা একটা ভুল তথ্য। এনিওয়ে, সো এই কনটেক্সট মেনুটা ডিপেন্ড করছে আপনি কোন অ্যাপ্লিকেশন বা কোন ফাইল বা কিসের উপর রেখে চালাচ্ছেন। অর্থাৎ আমি যদি এখন এই অ্যাপ্লিকেশনটার উপরে রাইট বাটন ক্লিক করি, আমি শো মোরে ক্লিক করি, আমি দেখুন অনেক অপশন পেয়েছি, যেখানে আমি এখানে যখন আমি ক্লিক করেছিলাম মাত্র অল্প কিছু ইনফরমেশন বা মেনু পেয়েছিলাম। আর এখানে যখন আমি যাচ্ছি কোনো একটি অ্যাপ্লিকেশনের উপর মাউসটা রেখে শো মোরে ক্লিক করছি, অনেক অপশন পাচ্ছি। তো সাধারণত উইন্ডোজ 11 যেটা করা হয়েছে, যে খুব সিম্পলিফাইড রাখা হয়েছে যেন কাজগুলো খুব ফাস্টার হয়। অযথা যেই আইকন রয়েছে বা মেনু রয়েছে, সেগুলোকে যতটুকু পারা যায় তারা মিনিমাল করার ট্রাই করেছে, যেন ইউজার ইন্টারফেসটা খুব ক্লিন থাকে। যার কারণে আমরা বাই ডিফল্ট অল্প কিছু আইটেম দেখব যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে, এই যে এতটুকুই দেখব যেগুলো খুব বেশি ইউজ করা হয়। আদারওয়াইজ আমরা চাইলে এটাকে এক্সপ্যান্ড করে পুরনো যে স্টাইলটা মেনুটা সেটাও দেখতে পারবো। অলরাইট, সো
কি বুঝলাম? কনটেক্সট মেনুটা হচ্ছে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কার্ডের মধ্যে আসে, সেটাই হচ্ছে কনটেক্সট মেনু। এবং এই মেনুতে কী কী থাকবে সেটা ডিপেন্ড করছে আমি কোথায় এই মাউসের রাইট বাটন ক্লিক করে এই কনটেক্সট মেনুটা ওপেন করছি। আমি যদি দেখি এই অ্যাপ্লিকেশনের কনটেক্সট মেনুগুলো, সেখানে আমি দেখতে পাচ্ছি কাট, কপি, রিনেম, শেয়ার, ডিলিট, ওপেন, শেয়ার এবং এই বিভিন্ন মানে অপশনগুলো। আবার যদি শো মোড়ে দেই, এখানে আমি আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এইগুলো ডিপেন্ড করছে, আমি আবার বলছি, এগুলো ডিপেন্ড করছে আপনি কোথায় মাউসটা রেখে, অর্থাৎ মাউসের পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করে কনটেক্সট মেনু দেখার চেষ্টা করছেন। অলরাইট, আমরা কিন্তু একে একে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ডেস্কটপটাকে এক্সপ্লোর করে ফেললাম। আমরা দেখলাম ডেস্কটপ আইকন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো। আমরা কিন্তু চাইলে আমাদের নিজেদের মতো করে আমাদের ডেস্কটপটাকে সাজিয়ে নিতে পারবো, বিভিন্ন থিম ইউজ করতে পারবো, সেটা হয়তো বা পরে কোনো একটা সময় দেখাবো। বাট আপাতত আমরা জেনে গিয়েছি কিভাবে আমরা কার্সর থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো নিয়ে কাজ করব। মোটামুটি আমাদের কাজ চলে যাওয়ার জন্য আমরা বলতে পারি 95% আপনি শিখে ফেলেছেন। এখন শুধু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করবেন, আপনি কনটেক্সট মেনুগুলোকে একটু এক্সপ্লোর করে দেখবেন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখার চেষ্টা করবেন, যেগুলো আমি এই লেসনে দেখিয়েছি। তো অনুশীলন করতে থাকুন, শিখতে থাকুন এবং আপনার স্কিলটাকে ডেভেলপ করতে থাকুন। হ্যাপি লার্নিং।